করছেন ডাক্তার। সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় স্বাস্থ্য সেবায় অব্যবস্থাপনা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান, পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। মাঝখানে আছেন অধ্যাপক ডাক্তার রশিদ মাহবুব, সভাপতি স্বাস্থ্য অধিকার আন্দোলনের ওই প্রান্তে আছেন ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়াও কলাবাগান থেকে আমাদের সাথে আছেন মোহাম্মদ সারওয়ার আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব সদর দপ্তর, ঢাকা। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। গাইবান্ধা চরাঞ্চলে দুর্গম চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে আসবাবপত্র, বই খাতা, অনিশ্চিত ভবিষ্যৎ শিক্ষার্থীদের। মানব সেবায় রেলওয়ে কর্মচারী বাদল মিয়ার নজিরবিহীন দৃষ্টান্ত, ট্রেনে কাটা পড়া থেকে এক শিশুকে বাঁচাতে গিয়ে বিলিয়ে দিলেন নিজের জীবন। চট্টগ্রামের দেওয়ানবাজারে মাদ্রাসার আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ 4, গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি, দুজনের অবস্থা আশঙ্কাজনক। অনুগত নির্বাচন কমিশন গঠন করতে দলীয় লোক নিয়ে সার্চ কমিটি করেছে সরকার, অভিযোগ বিএনপির। বিতর্ক সৃষ্টি করতেই এই প্রশ্ন, বলছে আওয়ামী লীগ। এবং দূষণে শীতলক্ষার পানি হয়ে পড়েছে শোধনেরও অযোগ্য। রাজধানীতে এই পানি সরবরাহ করছে ওয়াসা, পদ্মা ও মেঘনার পানি ব্যবহারের উদ্যোগ। আচ্ছা মিজান ভাই, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে অনেক কথা চলে আসে, যেমন স্বাস্থ্য সেবা নিয়ে, এর মধ্যে যেমন ডায়াগনস্টিক সেন্টার যারা আছে তাদেরকে নিয়ে, ক্লিনিকগুলোকে নিয়ে অতিমাত্রায় পয়সা নিচ্ছে, অতিমাত্রায় টেস্ট ফি নেওয়া হচ্ছে, বা আধুনিক যন্ত্রপাতি নাই কিন্তু তারপর আধুনিক যন্ত্রপাতির নামে জিনিসগুলো নেওয়া হচ্ছে। অনেক জায়গায় দেখা গেল ডাক্তারই নেই, টেকনিশিয়ান দিয়ে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের কথা আসে। পাশাপাশি সরকারি হাসপাতালে সবচেয়ে বড় যে জিনিসটা আসছে সেটা হলো যে সেবার মান নিয়ে বলছে যে তারা যেটা প্রত্যাশা করে সেই সেবা সরকারি হাসপাতালগুলো সেইভাবে দিতে পারছে না। তার পিছনে অন্যতম একটা কারণ তারা বলছে যে পর্যাপ্ত লোকবল যে আমরা দেখতে পাই না। পাশাপাশি যেমন অনেক ক্ষেত্রে, আজকে আমি বলি ওই রাজশাহীতে গত 3-4 মাসের মতো অনেকগুলো শিশু ওয়ার্ড থেকে চুরি হয়ে গেছে। আজকে 8 দিন আগে চুরি যাওয়া একটা শিশুকে আজকে উদ্ধার করা হয়েছে। তো ওয়ার্ড থেকে শিশু নিয়ে চলে যাচ্ছে। ঢাকা মেডিকেলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই ধরনের মানে কথা আসার পিছনে পাশাপাশি যেটা আসছে বেসরকারি হাসপাতাল থেকে, যেটা আসছে যে সেখানে অতিমাত্রায় খরচ নেওয়া হচ্ছে। তো আপনি তো যেহেতু আপনি ঢাকা মেডিকেলের ইয়েটা দেখভাল করেন, আপনি আপনার ইয়া থেকে আপনার যৌক্তিকতাটা কি যে অভিযোগ করার পিছনে বা এরকম সেবার মান নিয়ে? আপনার সব শেষ প্রশ্ন দিয়ে শুরু করি যে শিশু চুরির ব্যাপারে। এখন এক এক জায়গায় এক এক রকম হবে। আমি যে আমার হাসপাতালে যেরকম করেছি, যেমন আমি প্রায় 2 বছর হলো, 1 বছর 10 মাস হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব নিয়েছি, কিন্তু এই গত 1 বছর 10 মাসে কোনো শিশু চুরির ঘটনা ঘটে নাই। তো এটার জন্য আমি যেটা করেছি, গেটগুলোতে সিসি ক্যামেরা বসিয়েছি এবং ওখানে সিকিউরিটি পার্সোনাল আছে। যতগুলো বাচ্চা, যে কোনো বাচ্চা হাসপাতাল থেকে বেরোতে গেলে আমার ওখানে ওদের সিকিউরিটি পাস হইতে হবে। ওখানে তারা চেক করবে এই বাচ্চা কি ভর্তি ছিল কিনা, কোন ওয়ার্ডের, কোন বেডের, মা কে, তার ঠিকানা কি, তার টেলিফোন নাম্বার কি, এগুলো রেজিস্টারে লিপিবদ্ধ করে শিওর হয়ে তারপরে তাকে হাসপাতাল থেকে বের করতে দেওয়া হয়। এই ব্যবস্থার ফলে কিন্তু আমাদের হাসপাতালে কোনো শিশু চুরি ঘটনা ঘটছে না। মাঝখানে কি কয়েক মাস আগে একটা ঘটনা লিখেছিল ঢাকা মেডিকেলে আবার শিশু চুরি। আসলে সেটা প্রকৃত ঘটনা, হাসপাতাল থেকে চুরি হয়নি। সেটা একটা অ্যাটেন্ডেন্টের একটা বাচ্চা, নবজাতক না, অ্যাটেন্ডেন্টের একটা বাচ্চা, সে অ্যাটেন্ডেন্টের সাথে আরো 2টো বাচ্চা ছিল। সেটা আরেকজন ছেলে চুরি যারা করে বা আরেকজন মহিলা তাকে ফুসলিয়ে অন্য একটা জায়গায় নিয়ে, মসজিদের কাছে নিয়ে একটা জামা কিনে দিবে বলে তাকে নিয়ে ভেগে গেছিল। সেটা হাসপাতালের কোনো দায় দায়িত্ব ওখানে নাই। কাজেই আমি বলবো যদি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া যায়, হাসপাতাল থেকে চুরির ব্যবস্থা অনায়াসে বন্ধ করা যায়, যেমনটা আমরা করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। আর যেটা অরিয়মের কথা বলছেন, যে ডায়াগনস্টিক সেন্টারের কথা যেগুলো বলছেন, ডেফিনেটলি সেগুলো তো অনৈতিক, এবং এগুলো দেখার জন্য তদারকি যে সংস্থাগুলো আছে, সরকার আছেন, তারা নিশ্চয়ই দেখছেন। এবং কিছুদিন আগেও দেখেছেন যে অ্যাম্বুলেন্স নিয়ে একটা ঝামেলা হলো। রিসেন্টলি আমরা মাননীয় প্রতিমন্ত্রী সহকারে একটা মিটিং করেছি এবং সেখানে নীতিমালা একটা তৈরি হয়েছে। এরকম স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু
এই বেসরকারি যে ডায়াগনস্টিক ক্লিনিক বা হাসপাতাল তাদেরকে দেখার জন্য ব্যবস্থা আছে। তো তাদের আসলে প্রত্যেক জায়গাতেই দেখা যাচ্ছে জনবল সংকট, এগুলোর কিন্তু সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন কাজী, এবং দিন দিন এগুলোর থেকে উপকারও পাচ্ছি। যেমন নাকি রাজশাহীর ঘটনা যেটা হলো, যে রাজশাহীতে এখানে সরকারি তরফ থেকে তদারকির ফলেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এবং সরকার দেখেন ওখানে ধর্মঘট হলেও সরকার কিন্তু তাদের সাথে কোনো আপোষে যায়নি এবং বলেছে যে না, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, দরকার হলে তাদেরকে সব ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। তো কাজেই আমি মনে করি যে সরকার তার দায়িত্ব পালন করছে। আগে যা ছিল তার থেকে আমরা অনেকখানি এগিয়েছি, কিন্তু আমাদের আরো অনেক দূর যেতে হবে। সরকারি হাসপাতালের একইভাবে বলতে পারি, সরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে বলছেন। আসলে সেবার মান একসময় হয়তো সরকারি হাসপাতালে অত্যন্ত খারাপ ছিল, বরং এখন অনেক ভালো। আমি তো গর্ব করে বলি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, আমার হাসপাতালে যে কোনো চিকিৎসা আমরা সবচেয়ে ভালো চিকিৎসা দিচ্ছি, অ্যাজ গুড অ্যাজ আদার ডেভেলপ কান্ট্রিজ। কিন্তু আমাদের ধারণ ক্ষমতার থেকে 3 গুণ বেশি রোগী, আমাদের জনবলের সংকট। তো এই সব কারণে হয়তো কিছুটা কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু তবু আমি বলবো ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে, তাদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা, এসবের ফলে সেবার মান কিন্তু অনেকখানি উন্নতি ঘটেছে। একটা প্রমাণ আমি দিতে পারি যে আমাদের ওয়েটিং টাইম, অপারেশনের ওয়েটিং টাইম ছিল কিছু কিছু ডিপার্টমেন্টে মোর দেন 3 মান্থস, 4 মান্থস। তো ডাক্তাররা আমার কাছে এসছেন, তারা আমাকে বলেছেন যে আমাদেরকে এক্সট্রা অপারেশন থিয়েটার দেন, আমাদের অপারেশনের জন্য লাইন অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, ওয়েটিং টাইম অনেক লম্বা হয়ে যাচ্ছে, পেশেন্টরা মাসের পর মাস থাকছে, আমরা অপারেশন করতে পারি না। রাউন্ডে গেলে দেখা যাচ্ছে জিজ্ঞেস করে, স্যার আমাদের অপারেশন কবে হবে, আমরা বলতে পারি না। তখন বললাম, রাতারাতি তো আমি অপারেশন থিয়েটার বানিয়ে দিতে পারবো না, আমি একটা কাজ করতে পারি। আমাদের অপারেশন থিয়েটারগুলো দুপুর 2টা পর্যন্ত চলে, আমি বিকালের শিফট, এবং রাতে তো এগুলো অপারেশন হচ্ছে না, যেগুলো ইমার্জেন্সি অপারেশন থিয়েটার না, রুটিন, সেইগুলোতে আমি বিকালে অপারেশন করার পারমিশন দিতে পারি। মানে ইউ ক্যান কন্টিনিউ আপ টু ইভিনিং জায়গাগুলোতে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের 3টা ডিপার্টমেন্টে আমরা গত মে মাস থেকে বিকালের শিফটে অপারেশন করি। তার মানে রুটিন অপারেশন সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে 9টা 10টা পর্যন্ত হচ্ছে। এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে নিউরোসার্জারি, অর্থোপেডিক্স এবং ইএনটি। এবং আরো 2টো ডিপার্টমেন্টকে আমি খুব সহসাই আমি তাদেরকে পারমিশন দিব, তারাও চেয়েছেন। এটা হলো জেনারেল সার্জারি এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। কারণ এতে করে এখন আমি দেখেছি যে আমাদের পেশেন্টের ওয়েটিং টাইম এখন অপারেশনের জন্য 1 মাসের মধ্যে নিয়ে এসেছি আমরা। তো এই যে অতিরিক্ত কাজ করছি, এটা কিন্তু মানে আমি বলবো যে অনন্য সাধারণ উদাহরণ, একটা ইউনিক এক্সাম্পল। ডাক্তাররা তাদের এক্সট্রা সময় কাজ করছে, নিজের দুপুরে নিজের পকেটের পয়সা দিয়ে লাঞ্চ করছে, রাত 8টা পর্যন্ত অপারেশন করছে। এই কিন্তু কোনো পত্রিকায় আসে না। এগুলো কেউ একটু পিঠ চাপড়ে দিবে, এক্সট্রা ইনসেন্টিভ দিবে, কোনো কিছু নাই, কোনো সুনাম নাই, অথচ আমরা করে যাচ্ছি। কিন্তু এটা সাস্টেনেবল করতে গেলে কিন্তু মানুষ বলে পেটে খেলে পিঠে সয়, তাদের কিছু ইনসেন্টিভ দেওয়া দরকার, অথবা অ্যাটলিস্ট সুনামের জন্য তো একটা পিঠ চাপড়ে দেওয়া দরকার। সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা শুধু ওই সারা হাসপাতাল পরিষ্কার আছে, এক জায়গায় হয়তো ময়লা জমিয়ে রেখেছে, সেইটার ছবি নিয়ে আমরা দেখাই দিলাম যে এই হাসপাতাল ময়লা। কিন্তু কত কম জনবল নিয়ে এত বড় হাসপাতাল এতবার পরিষ্কার করছি, সেটা প্রশংসা করার কেউ নাই। যদি একটু প্রশংসা পাওয়া যেত, তাহলে কিন্তু এই হাসপাতালগুলো আমার মনে হয় আরো অনেক ভালো কাজ সার্ভিস দিতে পারত। স্যার, একটা আসছে যে বারবার একটা প্রশ্ন বারবার আসছে, সেটা হলো যে এই যে টেস্ট নিয়ে, বিভিন্ন রোগের যে টেস্ট নিয়ে, টেস্ট ফি নিয়ে এত বেশি, যে সরকারি ইয়েগুলোতে যা আছে, বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে বা হাসপাতালগুলোতে মানে 1 গুণ 2 গুণ না, 4 গুণ 5 গুণ পর্যন্ত। তো এইটা কেন নির্ধারণ ঠিক মতো না? কোন জায়গায় বাড়তি পয়সাটা কোন জায়গায় লেগেছে? এখানে 3টা প্রশ্ন চলে আসছে। একটা হচ্ছে যে রাষ্ট্র কি চায় তার যে ইনভেস্টিগেশনটাকে ফিটা নির্ধারণ করে দেবে, চাইলে কিন্তু দিতে পারে, কিন্তু তার সাথে আবার কতগুলো আপেক্ষিক ব্যাপার আছে। যেগুলো দিয়ে পরীক্ষা নিরীক্ষাগুলো করে, তার মেশিন অ্যান্ড রিয়েজেন্টস, এটা আবার একটা ফ্যাক্টর আছে। বাংলাদেশে কিন্তু মেশিন এবং রিয়েজেন্টস আনার কোনো কোয়ালিটি স্ট্যান্ডার্ডাইজ করা নাই। সুতরাং যে যেখান থেকে পারে, চায়নার দাম একরকম, পশ্চিম জার্মানির দাম, তো এখানে একটা ভেরিয়েশন হয়। কিন্তু এটা কিন্তু কোনো প্রতিবন্ধকতা না যে দাম নির্ণয় করা যাবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে
সরকারের যে দুর্বলতা, আমি আবারও বলছি, আমার এখানে যত রিয়েজেন্ট ঢুকতেছে এটা কোয়ালিটি কিনা এটা আপনার ফয়সালা করা। 2 নম্বর হচ্ছে যে এটা ফিটা কি পরিমাণ হবে, ফিটা যে হচ্ছে প্রফিট রেখেই ফিটা নির্ধারণ করতে হবে। কিন্তু এই ওয়ার্কটা কে করবে? প্রাইভেট সেক্টর যারা, আপনি জানেন যে যদিও এটা সেবা বলেন কিন্তু ব্যবসা তো, আর ব্যবসার মূল লক্ষ্য তো মুনাফা। সুতরাং যে কোনো দুর্বলতায় তারা মুনাফাটা বেশি করতে চাবেই। তো এটা করা অসম্ভব এটা আমি বলবো না, এবং যত তাড়াতাড়ি সরকার এটা করে সেটাই। সেকেন্ড থিং হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোর যে অবস্থা, সরকারি হাসপাতালগুলো ওনারা কাজ করে, ওনাদের কিন্তু নিজস্ব যে সক্ষমতা, সরকার যখন তাদেরকে সাপ্লাই দেয় সেটাই ওই চ্যানেলটাই তাদের সক্ষমতা, কিন্তু নিজস্ব যে কিছু করণীয় সেটা তাদের নাই। আর এটারও যে পয়সা বা নির্ধারণ করে দেয় এটা কিন্তু সরকারই নির্ধারণ করে দেয়, ভালো বা মন্দ। তো তাদেরটাতে আছে, কিন্তু প্রাইভেট সেক্টরে সেটা দেয়নি। তো প্রাইভেট সেক্টরে যদি না দেয় তাহলে তো আপনি তাদের কিছু বলতে পারেন না। আপনি এখন যদি বলেন যে তোমরা ভাই সৎ হয়ে যাও, তোমরা পয়সা কমাও, এটা তো হবে না। নেতা আশিস, প্রাইভেট বলা হয়ে থাকে যে বেসরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে খরচের পরিমাণটা অনেক বেশি, কারণটা কি? এটার প্রথম কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনি যদি আমার প্রতিষ্ঠান বলি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা আয়েশা মেমোরিয়াল হাসপাতাল, এটাকে যদি আপনি কোনো সরকারি বা ঢাকা মেডিকেল কলেজের সাথে তুলনা করেন তাহলে কিন্তু মানে এটা উচিত হবে না। কারণ আমার প্রতিষ্ঠানে আমাকে ব্যাংক থেকে 15 to 20% টাকা লোন নিয়ে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। স্যার একটু আগে যে কথাটি বলেছেন যে কোনোটা চাইনিজ ইকুইপমেন্ট, কোনোটা পশ্চিম জার্মানির ইকুইপমেন্ট, উই ডিল জিই, ওয়ার্ল্ড ক্লাস মেশিন। এখন মফস্বলের একটা ছোট ডায়াগনস্টিক সেন্টারের আলট্রাসোনোগ্রামের করতে যে টাকা লাগবে আমার এখানে বেশি লাগবে। এটার অজস্র কারণ আছে। যে প্রশ্নগুলি আসছে যে স্থান ভেদে, হাসপাতালের প্রকার ভেদে ডায়াগনস্টিক্সের মূল্য তালিকা, এখন প্রশ্ন হচ্ছে এগুলি দেখভাল করার জন্য ডেফিনেটলি দেয়ার ইজ এ বডি। আমরা সাদর প্রফেশনাল হিসেবে এটাকে সাদরে আমন্ত্রণ জানাই যে সবাই আমাদের উপরে নজরদারি করুক। কিছুদিন আগে রাজশাহীর যে ঘটনাটা ঘটেছে যে র্যাবের ম্যাজিস্ট্রেসির কারণে আন্দোলন করে বন্ধ করে দিয়েছে, স্যার একটি কথা বলেছেন যে সরকারের উচিত এই দুর্বৃত্তায়নের কারণে টোটাল বন্ধ করে দেওয়া। আমি স্যারের সাথে একমত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলিতে জরিমানা করলে লক্ষ লক্ষ টাকা জরিমানা করতে হয় এমন অব্যবস্থাপনা পাওয়া যায়, তাদেরকে সরকার লাইসেন্স দিচ্ছে কেন? অথবা রেজিস্ট্রেশন কেন বাতিল করে দেওয়া হচ্ছে? তাদেরকে কেন লাইসেন্স দিতে হবে? রাজশাহীর ওই যে কটা হাসপাতালকে জরিমানা করা হচ্ছে, একটার কোনো মান নাই। এগুলি ছোট ছোট ভাড়া বাসা করা, নিচে জুতার দোকান, উপরে হাসপাতাল, নিচে পুরী বানাচ্ছে, পাশে হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার, যেখানে কানে কানে এসে কোয়াক্সরা বলে যাচ্ছে এত টাকা টেস্ট লিখে দেন। এবং পত্রিকায় যখন এই নিউজগুলি আসছে, সাধারণ মানুষ কিন্তু প্রিন্টেড শব্দটাকে বা আপনার সময় টিভির স্ক্রলকে বিশ্বাস করছে। মানুষ মনে করছে প্রাইভেট হাসপাতাল মানেই বোধহয় এরকম, এখানে অ্যাপোলো স্কয়ার, ইউনাইটেড লাইব্রেরি বা আয়েশা বলতে কিছু নাই, সবাইকে এক কাতারে বিবেচনা করছে। গাজীপুরের কোনাবাড়ির একটা হসপিটালে সিজার করছে, ডাক্তার চলে গেছে, পিপিএইচ হয়ে পেশেন্ট মারা গেছে, এই পেশেন্টের কিন্তু দেখভাল করার কেউ ছিল না। পরের দিন পত্রিকায় আসলো ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু। এখন প্রশ্ন হচ্ছে আপনি ওই হাসপাতালটাকে লাইসেন্স দিলেন কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। মানে সবচেয়ে দুঃখজনক হচ্ছে মাছ ব্যবসায়ী সমিতি, টিম্বার ব্যবসায়ী সমিতি, ট্রাক মালিক সমিতি তাদের নিজস্ব স্ট্যাটাস বাড়ানোর জন্য হাসপাতাল করছে। ওয়াই? হাসপাতালকে যদি শুরুতেই মানসম্মতভাবে নির্মাণের পারমিশন দেওয়া হয় তাহলে কিন্তু এই যে অভিযোগ অনেকটাই কমে আসবে। আপনি যে 5 স্টার হসপিটালগুলির কথা আজকেও একটি জাতীয় দৈনিকের হেডলাইনে আসছে, 1200 টাকা বা 1500 টাকা ভিজিট। আমার নিজের চোখে আমি মাঝে মাঝে ম্যানেজমেন্টের লোক হিসেবে দেখতে যাই যে আচ্ছা দেখি তো পেশেন্টদের প্রতিক্রিয়া কি। ওইখানে যারা যাচ্ছে, যারা 1200 টাকা দিয়ে টিকিট কাটছে, তারা এটা বোধারও করছে না। এটা নিয়ে যতটা সাধারণ মানুষ চিন্তিত বা আপনার প্রেজেন্ট মিডিয়া যেভাবে বলছেন যে মানুষের নুনান্তে পান্তা ফুরায়, ওই নুনান্তে পান্তা ফুরানোর লোকের জন্য কিন্তু ওই হাসপাতালটি নির্মিত হয়নি। আমার চোখে দেখা ওইখানকার একজন ডাক্তারের কাছে ইনভেস্টিগেশন আমি একটু দেখলাম, জাস্ট 28,000 টাকা ছিল একটা প্রেসক্রিপশনের টেস্ট, একটা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এত টাকা দিয়ে টেস্ট করছেন, বলে যে না ডাক্তার প্রয়োজন মনে করেছে বলে দিয়েছে। তা কিন্তু ভ্রুক্ষেপও নেই, কারণ এই লোকটাই সিঙ্গাপুর কিংবা ইন্ডিয়ার ফর্টিসে গিয়ে সেরে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে। সুতরাং 5 স্টার গ্রুপের হসপিটালটা করেছে একটা নির্দিষ্ট গ্রুপের জন্য। এখন প্রশ্ন হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র জনগোষ্ঠী। প্রথম হচ্ছে যেহেতু একটি মৌলিক চাহিদা, এর দায়ভার কিন্তু বেসিক্যালি রাষ্ট্রের। ঢাকা মেডিকেল কলেজ একটা বড় উদাহরণ। আপনি দেখেন মুগদা জেনারেল হসপিটাল, বিশাল বড় হাসপাতাল, ওইখানে এখনো মানুষ জানে না।
কুর্মিটোলাতে 10 টাকা দিয়ে চিকিৎসা করার জন্য মানুষকে ওয়েলকাম করতে হয়। এই হাসপাতালগুলিকে যদি আরো ডেভেলপ করা যায়, জেলা শহরের হাসপাতালগুলিকে, আমি শুধু ঢাকা চিটাগাঙ্গে থাকতে যাচ্ছি না, প্রান্তিক যে হাসপাতালগুলি, আপনি জানেন কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জে ডিসি সাহেব মারা গেছে, আমি প্রথম আলোতে একটা বড় সম্পাদকীয় লিখেছিলাম। এখানে কারণটা কি? কিচ্ছু নাই জেলা শহরগুলিতে, 40 to 50% জেলা শহরের হাসপাতালগুলিতে কিছুই নাই কার্ডিয়াক সাপোর্ট। ক্রিটিক্যাল কেয়ারের রোগী কি এখানে গাছ থেকে পড়ছে না, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে না, এই মানুষগুলি ঢাকায় আসতে আসতে মারা যাচ্ছে। তাহলে এই মানুষগুলির চিকিৎসা যদি সরকারি এই যে 100 বেড বা 250 বেডের হাসপাতালগুলিতে আইসিইউ বা সিসিইউ করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের সমস্যা কমে আসবে। ঢাকার উপরে এই যে 2600 বেডের মধ্যে 3600 বেড ফ্লোরিং করে থাকা কমে যাবে। প্রশ্ন হচ্ছে গভর্নমেন্টের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই কাজগুলি অনেক সময় লাগবে। এখন প্রশ্ন হচ্ছে সলিউশনটা কি? সলিউশন হতে পারে একটা পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। এটাতে আপনি দেখেন, আমি পিপিপির একটা গোল টেবিল বৈঠকে কিছুদিন আগে গিয়েছিলাম, $12.7 বিলিয়ন পড়ে আছে, তারা খরচ করার জায়গা পাচ্ছে না। গভর্নমেন্ট তাদের সাথে লিয়াজু করে বসুক, আন্তঃমন্ত্রণালয় বৈঠক করুক, এই টাকাগুলিকে এইসব খাতে লাগাক। আমি ব্রিজ, কালভার্ট আর পানির নিচে ড্রেজিং করলাম, আর মানুষ স্বাস্থ্য সেবা না পেয়ে বিনা চিকিৎসায় মরে যাবে, কিংবা প্রাইভেট হাসপাতালে গেলে বলবে যে গলা কাটছে, এটা তো হতে পারে না। এখানে একটা সমন্বয় থাকা দরকার। আমি আবারও বলছি, বেসিক্যালি আমি চিকিৎসক, আমি হসপিটাল ম্যানেজমেন্ট চালাই, কিন্তু আমি আবারও চাই প্রফেশনালি আমাদেরকে দিক নির্দেশনা করা হোক। ডিজি হেলথ, বিএমডিসি আমাদেরকে কঠোর মনিটরিং করুক। আমরা যারা প্রফেশনাল হসপিটাল বা প্রফেশনালি কাজ করতে পছন্দ করি, তারা কিন্তু এই জিনিসটাকে সাধুবাদ জানাবো। স্যার আমাদের অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে চিকিৎসকদের তো বড়লোক হওয়ার দরকার নেই। আমি বড়লোক হতে চাই না। চিকিৎসক যদি সৎভাবে বেঁচে থাকার জন্য তার রোগী দেখে, তাতেই কিন্তু যথেষ্ট ভালোভাবে সম্ভব। সুতরাং আমি আবারও বলছি, আর আরেকটু কথা বলি, আপনাদের মিডিয়াকে কিন্তু পজিটিভ হতে হবে একটুখানি। বাংলাদেশ কিন্তু দেখেন হেলথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড পেয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। এইগুলিকে যদি একটু প্রণোদনা আমাদেরকে না দেওয়া হয়, আমাদেরকে যদি একটু ইন্সপায়ার না করা হয়, গত 1 দশকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যুগান্তকারী পরিবর্তন এসছে। অর্গান ট্রান্সপ্লান্টেশন, কার্ডিয়াক সেন্টার, এবং কার্ডিয়াক সেন্টার বাংলাদেশে 30টা আছে। একসময় একটা এনজিওগ্রাম করার জন্য দিল্লিতে যেতে হতো, হিন্দি কথা বোঝে না, না খেতে পারে না। এখন 16,500 টাকা দিয়ে এনজিওগ্রাম সম্ভব, বাইরে যেটা করতে 5 লাখ টাকা খরচ হতো। সুতরাং অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এই ডেভেলপমেন্টগুলিকে যদি একটু মনিটরিং এ রাখা যায়, যাদেরকে পারমিশন দিয়েছে তারা পারমিশন রিনিউ করতে হবে, আমাদের বিএমডিসি সার্টিফিকেটের মতো 5 বছর পর রিনিউ করতে হবে। মানুষ যাবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক যাবে, মনিটরিং করবে। কোনো যদি, তবে হ্যাঁ, জরিমানাটা যেন সহনীয় হয়। আপনি জরিমানার কিন্তু কোনো নীতিমালা নেই, ইচ্ছা হলো লক্ষ লক্ষ টাকা জরিমানা হয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটাতে পেশাদারিত্ব চাচ্ছি। আমরা এই জরিমানাটা নিয়ে আমরা কথা বলছি। সারওয়ার আলম, ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। জি জি, হ্যাঁ, আপনি কি শুনেছেন কথাগুলো? জি। আচ্ছা, আপনি আপনার অভিজ্ঞতাটা কি বলবেন, যে আপনি যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন, হ্যাঁ, সেখানে আপনি কি কি পেয়েছেন এবং কোন জায়গায় সমস্যাগুলো? ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যসেবা আসলে একটি বিষয়, তো সরকারের দায়িত্ব হচ্ছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তার অংশ হিসাবে কিন্তু সরকারি হাসপাতালের পাশাপাশি কিন্তু অনেক বেসরকারি হাসপাতালও কিন্তু ঘটছে। আমি যেটি বলতে চাই যে সম্পূর্ণ স্বাস্থ্য নিশ্চিত করতে কিন্তু সরকারের, এবং তারই অংশ হিসাবে কিন্তু সরকার সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানগুলি কিন্তু মনিটরিং করে থাকেন। মূলত তারই অংশ হিসেবে আপনার আমাদের থেকে আমাদের স্বাস্থ্য এবং ড্রাগের যৌথভাবেই কিন্তু অনেক সময় আমরা অভিযান পরিচালনা করে থাকি। তো প্রথম যে বলতে চাই সেটি হচ্ছে আগের যে কোনো সময়ের তুলনায় এখন পরিস্থিতি অনেকটা ভালো, এটা আমরা বলতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে সরকার আগের যে সময়ের তুলনায় অনেক বেশি প্রোঅ্যাক্টিভ রূপ প্রয়োগ করার চেষ্টা করে। কিন্তু দুঃখজনক হচ্ছে সেটি হলো যে আমরা প্রায় সময় এমন কিছু অবস্থার সম্মুখীন হই যেটা আসলে কাঙ্ক্ষিত না। যেমন ধরুন আমরা অভিযান করতে গিয়ে দেখেছি অপারেশন থিয়েটার যে সার্জিক্যাল আইটেম ব্যবহার করা হচ্ছে, সেইগুলি হয়তো আমরা গত সপ্তাহে পেয়েছি যে 1 বছর আগে আইটেম যেগুলো এক্সপায়ার হয়েছে। আপনার অপারেশন থিয়েটারে অ্যান্টিবায়োটিক আপনার এক্সপায়ার হয়েছে 1 বছর আগে, আপনার স্যালাইন এরকম আরো 2 বছর আগে। পাশাপাশি ওটির যে দরকার আমাদের এক্সপার্টরা গিয়ে পাচ্ছেন না। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্যাথোলজিক্যাল টেস্ট যেগুলো আছে, এই
আমরা দেখি যে অনেক সময় এই যে সমস্ত রিয়েজেন্ট গুলো ব্যবহার করা হচ্ছে, এমনিতেই রিয়েজেন্টের কান্ট্রি অফ অরিজিনের কারণে একটু ভেরিয়েশন হয়, বিভিন্ন ফেসিলিটিস আপনার কম বেশি হতে পারে। আর এগুলি যখন আপনার মেয়াদ উত্তীর্ণ হয়, আমরা এমন পেয়েছি যে 4 বছর 5 আগে যে সমস্ত এক্সপায়ার্ড হয়ে গেছে সেই সমস্ত ব্যবহার করা হচ্ছে, এবং শুধুমাত্র আপনার বৈদ্য মাটির শাড়ি বা অথবা আপনার অথবা শাড়িতে গ্রস্ত তা না, কিন্তু অনেক উচ্চমানের ডায়াগনোসিস সেন্টার কেউ কিন্তু আপনার অভিজ্ঞতার সময় হোঁচট খায় যে এখানে হলো কেন। তো এই বিষয়টি ঘটে। আর হচ্ছে যে প্রফেশনের মধ্যে কিছু লোকজন থাকে যারা প্রফেশনটাকে অনেক সময় প্রস্তাব করে দেয়। যেমন আমরা প্রায় সময় দেখি টেস্ট করার ব্ল্যাঙ্ক চিকিৎসক বা প্যাথোলজিস্ট তিনি তো সাইন করে রেখেছেন। গত সপ্তাহ এরকম প্রায় 700-এর উপরে ব্ল্যাঙ্ক মেডিকেল রিপোর্ট পেয়েছি। রাজশাহী, আপনার চাঁপাইনবাবগঞ্জে, নাটোরেও পেয়েছি, আমরা ঢাকাতেও পেয়েছি। তো আমরা দেখেছি যে একজন চিকিৎসক 6 রকম সিগনেচার দেওয়া হয়েছে। ওনার সাথে কথা বললাম, লাস্ট 5 দিন বসে ওনার নামে কিন্তু সিগনেচার করে কিন্তু ভোট দিচ্ছেন। এবং এমনও দেখলাম যে আপনার যারা টেকনিশিয়ান আছে তাদের নাম সাইন করে। তাহলে প্রশ্ন হচ্ছে টেস্টটা করে কি আসলে? কোন কোন ক্ষেত্রে পেয়েছি যে আসলে রিপোর্ট দেওয়া হচ্ছে, টেস্টটি করা হচ্ছে, যখন হলো রিয়েজেন্টটি চাওয়া হলো দেখা না আসলে ওই রিয়েজেন্টই নাই। এবং এই সমস্ত কারণে তো অনেককে আমরা শাস্তির আওতায় এনেছি। জি, আপনি আমাদের সাথে থাকুন, আমাদের লাইনটা মানে একটু ডিস্টার্ব করছে, আমরা এরপরে যাবো। আপনি তো শুনলেন যে 700 রিপোর্ট এখানে হয়ে গেছে, কোন ডাক্তার করেছে কে করছে কেউ জানে না, টেকনিশিয়ান দিচ্ছে না কে দিচ্ছে, আগে থেকে সাইন করা সব জিনিসপত্র আছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং নওগাঁ এই 4টা জায়গাতে এই গত সপ্তাহে করছে, এবং ওইখানে যেখানে এই যে আন্দোলন যে করছে। তো এই অবস্থায় ব্রিগেডিয়ার আপনাকে আপনি বলবেন এই জায়গায় কি করণীয় আছে? ডেফিনেটলি এগুলো কঠোর নজরদারির আন্ডারে আনা উচিত। মানে এই নজরদারিটা করবে কি করে? মানে এখন যখন যাচ্ছে তখন তো ওই যে বললাম না যে কাউকে যখন ধরার পরে যেটা হচ্ছে সবাই মিলে হরতালে চলে যাচ্ছে। সবাই মিলে হরতালে যাচ্ছে, হরতাল তো উইথড্র করেছে, এটা সমস্যার সমাধান না, কিন্তু এতে মনে করেন যে রোগীরা তো বিপদে পড়ে যাচ্ছে, এটা কি পারে? আপনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু জনাব মোহাম্মদ নাসিম এমপি উনি কিন্তু বলেছেন যে আমরা এটাকে প্রশ্রয় দিব না এবং আপোষ করব না। কাজে এই সরকার তো ব্যবস্থা নিচ্ছে না। আমি আগে হয়তো নিত না, কিন্তু এখন তো যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে। 4টা মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তার মানে সরকারের আন্তরিকতা আছে, সদিচ্ছা আছে। আমার মনে হয় যে ওই নজরদারির যে অর্গানাইজেশনগুলো, লোকবল, জনবল, তাদের সাংগঠনিক কাঠামো, তাদের ক্ষমতা বৃদ্ধি করা দরকার যাতে করে নজরদারি করতে পারে। এখানটায় আমি মনে করি যে বিশেষ করে ডায়াগনস্টিক প্যাথোলজি এখানে অনৈতিক কাজের সাথে কোনো আপোষের কোনো জায়গা নাই। আচ্ছা, আপনার এখানে যখন ঢাকা মেডিকেলে যখন যে ডায়াগনস্টিক ইয়েগুলো হচ্ছে, যে টেস্টগুলো হচ্ছে, হ্যাঁ হয়তো সরকার ভর্তুকি দেয় বা এটার জন্য হয়তো আপনার এখানে কম দেয় বা এটার জন্য আপনি কি মনে করেন না যে প্রাইভেট ওনারা যেটা বলছেন 5 স্টার 3 স্টার বা 4 স্টার যে মানের যে হাসপাতালগুলো বা মেডিকেলগুলো আছে সেখানে যে রিপোর্টটা আসে, আপনার ক্ষেত্রে এই রিপোর্টটা দুর্বল মনে হয় আপনার কোনো সময়? অবশ্যই না। তাহলে কেন এই কারণ আমার ওখানে যে মেশিন, একই মেশিন, এখন সবই মেকানাইজড হয়ে গেছে, সব আধুনিক যন্ত্রপাতি চলে এসছে। সরকারি হাসপাতালেও কোনো অবস্থাতেই এটা খারাপ না। কিন্তু যেটা বলছেন যে সরকার নির্ধারিত ফি, এখানে যদি লস হোক লাভ হোক এটাতে কিন্তু কারোর কিছু যায় আসছে না। সরকার সেই লায়াবিলিটিটা নিচ্ছে, সরকার সেটার দায়িত্বটা গ্রহণ করছে। কারণ ফ্রি দিয়ে দিতাম আমরা, সেখান থেকে হয়তো নমিনাল একটা প্রাইস রাখা হচ্ছে, তাতে করে সরকারের রাজস্ব আসতেছে। আচ্ছা, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, স্বাস্থ্যমন্ত্রী সরাসরি আমাদের সাথে টেলিফোনে লাইনে আছেন। হ্যাঁ হ্যাঁ, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি কি বলবেন আপনার বক্তব্যটা? না, আমি শুনছি, আমি তো নিজের ইচ্ছাই শুনছি। জি, খুব ভালো লাগছে আর কি, জি, যেহেতু সময় থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আলোচনা করছেন। জি, এবং আমি শুধু একটি কথা বলতে চাই, জি, রাজশাহীর যে ঘটনাটা, যেটা আমার মেডিকেল ডিরেক্টর বললেন, ঢাকা মেডিকেল ডিরেক্টর বললেন, আমার কিন্তু সিদ্ধান্ত ছিল এবং আছে, এখনো আছে, যে এই ধরনের দুর্বৃত্তায়নের ব্যাপারে কোনো আপোষ করা হবে না। এবং আমি বলেছি ওরা স্ট্রাইক করতে পারে, করুক, কোনো অসুবিধা নেই, প্রয়োজন হলে ওগুলো বন্ধ করে দেওয়া হবে। এবং তারা দেখেন নিজেরা কিন্তু সারেন্ডার করেছে। তাহলে এখানে একটা কথা আমার আছে, এইগুলো সব ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে সাময়িক কষ্ট হবে হয়তো রুগীদের, এটা একটু মেনে নিতে হবে। এখানে সরকারি হাসপাতালগুলো
চাপ পড়বে, এটা আমি বলেছি। চাপ পড়লেও আমার ডাক্তাররা যেন সার্ভিস দেয়। আর দ্বিতীয় কথা হলো, এই যে অভিযানগুলো চলছে, এই অভিযানগুলোকে আপনাদের সমর্থন করতে হবে, কারণ অভিযানের মাধ্যমে কিন্তু অনেক জায়গায় এগুলো সতর্ক বার্তা যাচ্ছে যে আমরা এই ধরনের ডায়াগনোসিস সেন্টার বা এই ধরনের ক্লিনিককে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। এবং আমার ডিরেক্টর বলেছে যে আমি ইতিমধ্যে 4টা বেসরকারি মেডিকেল কলেজের এবারে ভর্তি বন্ধ করে দিয়েছি, কারণ এরকম ল্যাবরেটরি নাই, শিক্ষক নাই, লাইব্রেরি নাই। এদের তদবির হয়েছে, কিন্তু আমি কিন্তু শুনি নাই। সেটা আমি মনে করি যে আমাদের সমস্যাগুলো আছে, অতীত থেকে অনেক সমস্যা এসে গেছে। কিছু কিছু নাম গোত্রহীন ক্লিনিকের লাইসেন্স দেওয়া হয়েছিল, এগুলো আমরা বাতিল করছি। মনে করছি যে কোথায় কোথায় কি ধরনের ক্লিনিক থাকবে। তার মনে হয় যে আমাদের মিডিয়া যদি সাহায্য করে, এভাবে সাহায্য করছেন আপনারা। আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই যে টেস্টের যে ফি গুলো এক একজন এক এক ভাবে নিচ্ছে এবং এমন দাম, কারো 4 গুণ, কারো 1 গুণ। আমার এখানে ডাইরেক্টর যিনি আছেন ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে, উনি কিন্তু বলছেন যে আমার যে মেশিনগুলো আছে তার সঙ্গে অন্য যারা ব্যবহার করছে তাদের সাথে কোনো পার্থক্য নাই, রিপোর্ট একই আসছে। তাহলে সেক্ষেত্রে ওরা কেন 4 গুণ 5 গুণ ফি নির্ধারণ করছে? আমার মনে হয় আমাদের মাহবুব আছে, যেখানে ওনারা আছেন, আপনি জানেন আমি অনেক জায়গায় প্রকাশ্যে কিন্তু বলেছি বেসরকারি হাসপাতালগুলোকে একটু সহনীয় পর্যায়ে এই ধরনের মূল্যটা নির্ধারণ করার জন্য। তারা যেহেতু বলে এস্টাবলিশমেন্ট খরচ আমাদের বেশি, আমাদের অনেকগুলো খরচ আছে। আমরা এইটা আমি একটা নীতিমালা করে একটা দাম নির্ধারণ করার চেষ্টা করেছি, কিন্তু দেখা যাবে যে অনেক সময় এগুলো প্রতিরোধ হয়। অনেক সময় বলে যে না আমাদের অনেক সমস্যা আছে। ইভেন আমি সরকারি ডাক্তারদেরও ফি নির্ধারণ করার চেষ্টা করেছিল, প্র্যাকটিস করছি আর কি। এগুলো করা হয়তো যাবে, কিন্তু আপনি শুনে আশ্চর্য হবেন, শুধু এই যে নাম গোত্রহীন ক্লিনিকে কিন্তু মানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়নি, নাম করা অনেক হাসপাতালে পাওয়া গেছে, কিন্তু আপনি জানেন। সেই জন্য বলতে এই ব্যাপারে সবাইকে একটু একটু দেশপ্রেম নিয়ে এই ধরনের সেবা করে প্রতিষ্ঠানগুলো চালানো হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। শুনলেন প্রধানমন্ত্রী মহোদয় এটা দেখছেন এবং সাংঘাতিক ভাবে উনি রিঅ্যাক্ট করছেন। ডাক্তার সাহেব যেটা বললো, আগের চেয়ে এখন বেশি সচল। সচল না হলে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হলে তো আরো বন্ধ করেনি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা তো সরকার দেখছে জনস্বার্থে এগুলো বন্ধ করা দরকার, করছে। কিন্তু সরকারও যে একেবারে ওভারনাইট এগুলো করতে পারবে আমাদের মরণ জগতের, এটা তো সম্ভব না। এবং আমার যেটা ধারণা, আমার মনে হচ্ছে যে উই আর দ্য কারেক্ট পাথ। কিন্তু আমরা একটা সমস্যা আছে, আমরা তো ওভারনাইট চাচ্ছি, তো ওভারনাইট তো এটা সম্ভব না। কারণ চাহিদা এখন বাড়ছে, লোকজন বুঝ বাড়ছে, সমস্যা হলে সেগুলো লোকজন তুলে আনছে, প্রেস সচেতন আছে। সুতরাং আমি মনে করি যে এই অ্যাক্টিভিটিটি কিন্তু আমাদের বড় পুঁজি ফর কারেকশন দ্য নিয়ার ফিউচার। এখন মান নির্ণয়, অ্যাট দি সেম টাইম ফি নির্ধারণ, ডেফিনেটলি নেগোসিয়েশনের কোশ্চেন আসবেই। কারণ মান নির্ণয়টা তো, আমি আবারও বলি, মান নির্ণয়ের তো কোনো কোশ্চেন আসার কথা না, কারণ মান তো 2 রকমের হবে না। সুতরাং মান নির্ণয়ের যে রিয়েজেন্ট, মান নির্ণয়ের যে যন্ত্র, এগুলো দিয়ে আমরা বলতে পারি যে এগুলি আমার দেশে আসবে, তোমরা এই টাকাটাই নিবা। ঠিক একইভাবে মান নিয়ন্ত্রণের বাইরে এখন ফির ব্যাপারটা আসছে, ইভেন যে চিকিৎসকদেরও ফি। চিকিৎসকদের ফি যদি সরকার করতে চায়, তার কতগুলো প্রবলেম আপনারা দেখেছেন যে অন্যদের করে না, এমুক আমাদের কেন করবেন। আমি মনে করি পেশাজীবীদের সংগঠনকে বলা উচিত যে আপনারা কত ফি হাইয়েস্ট নেবেন এটাও সরকারকে জানান, এবং তার একটা যৌক্তিকতার ফ্রেমে নিয়ে আসতে হবে। উকিল সাহেবদের হয়তো সেখানে আমরা বলতে পারবো না, কিন্তু যেহেতু উকিলের আর ডাক্তারের মধ্যে ডিফারেন্স আছে, ডিফারেন্স হচ্ছে ডাক্তারের কাছে যে লোকটা আসে সে কিন্তু আসে দুঃসময়ে, উকিলের কাছে দুঃসময়ে যায়, সেখানে প্রপার্টি রক্ষার্থে, জীবন রক্ষার্থে না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এইটা প্রোঅ্যাক্টিভ সরকার শুরু হয়েছে, ইট উইল টেক টাইম। এবং ডাক্তারদেরও এখানে একটা দায়িত্ববোধ আছে যে এদেশের আর্থসামাজিক অবস্থার ফ্রেমেই তারা যেন এটা করে। এটা কিন্তু আরো কতগুলো ডিভাইস আছে। আমার যদি রেফারেল সিস্টেম আমরা চালু করতে পারতাম, হাসপাতালগুলো যদি আমাদের আরেকটু পরিসরে কাউন্সিলিংগুলো যদি রোগীর সাথে করা যেত, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে যেত। কিন্তু সেই জায়গাগুলোতে আমরা ওয়ার্ক করতে পারছি না, কারণ ফর ডিফারেন্ট রিজনস। কারণ আজকে হয়তো এই সরকার এক্সপানশন করতেছে, মাঝখানে তো আমার একটা গ্যাপ পিরিয়ড চলে গেছে। সেই গ্যাপ পিরিয়ডে তো উত্তরণটা ওই হপ স্টেপ দেওয়া যাচ্ছে না, হপ দেওয়া যাচ্ছে, কিন্তু স্টেপ দিতে গেলে তো পা ভাঙার সম্ভাবনা আছে। তা আমার মনে হচ্ছে উই আর ইন দ্য কারেক্ট পাথ, এবং সেটা হবে। এবং এই সচেতনতাটি আমি মনে করি
যে আমাদের পুঁজি। আমরা শেষ পর্যায়ে আছি। মন্ত্রী মহোদয় যেটা বললেন যে মিডিয়াকেও এখানে একটা Definitely, রোল media- প্লে করতে হবে, আচ্ছা, কনস্ট্রাকটিভ রোল। ডাক্তার আশিসের কাছে আমার সেটা আপনি যেটা বলেছেন যে মিডিয়ার ভূমিকাটা ইয়া উচিত, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মিডিয়া কোনো ভূমিকা করতে চাইলেও এই বিশেষ করে প্রাইভেট সেক্টরে, এখন তো মেডিকেলও হয়ে গেছে, সরকারি মেডিকেলও, কোনো সাংবাদিক গেলে তাকে টাকা দিয়ে বের করে দেওয়া, মানে আমাদেরকে আপনারা তাহলে এরকম হোক যে না প্রতি মাসে আপনারা ব্রিফিং করেন, 3 মাস পরে একবার ব্রিফিং করেন, বলে যে আপনারা আসেন খুব ভালো দেখেন। প্রস্তাব, খুব ভালো প্রস্তাব। হ্যাঁ, আমি আপনারা agree। আমার কথা হচ্ছে যে আমি যখন তখন যাব না, আমি যখন যাব যিনি বক্তা উনি একজন মুখপাত্র থাকুক, উনি কথা বলবেন। যদি প্রাইভেট মেডিকেল কলেজগুলো নিয়ে যেটা নিয়ে কথা হচ্ছে সেখানে যদি মুখপাত্র থাকে, ওনারা যদি আমাদেরকে বলে যে না 3 মাস পরে 2 মাস পরে ইউ ক্যান ভিজিট, আপনারা আমাদেরকে তাহলে আমার কথা হলো যে আমাকে তো দেখতে হবে, মিডিয়াকে তো দেখতে হবে জিনিসটা, যে একটা অভিযোগ আমরা চাই মিডিয়া দেখুক। জি। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি কিন্তু মিডিয়ার একটা বড় পর্যায়ে আছেন, জি। ফিল্ড লেভেলের কিছু কর্মী মিডিয়ার এমন ভাবে যায় জি। যে গিয়ে আক্রমণাত্মক ভূমিকা, মানে কনফ্লিকশনটা কিন্তু হয় অন্য জায়গায়। আপনি আমার কাছে আপনার সময় টিভির সাংবাদিককে পাঠান, আমি খুব বোল্ডলি কনফিডেন্টলি হ্যান্ডেল করব, তাকে বসিয়ে আমি সকল তথ্য দিব, বিকজ আই হ্যাভ দ্যাট কারেজ, আমার সেই স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, আপনি ওইটা জানেন যে যারা আসছে আমার স্ট্যান্ডার্ড তারা আছে ঠিক সেইভাবে এক্স্যাক্টলি। কিন্তু আমি আপনাকে, যেহেতু প্রশ্নটা লাইভে করা হয়েছে, আমি লাইভে আপনাকেও প্রশ্ন করি যে যারা ক্যামেরা নিয়ে যাচ্ছে বা রিপোর্টিং এ যাচ্ছে তাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। বিষয়টা যেন এমন না হয় ডাক্তারকে অপরাধী ভেবে ক্যামেরাটা অন করা, পারমিশন ছাড়া কিছু করা, এরকম দরকার নাই। প্রফেশনাল হাউস আপনাকে হেল্প করবেই, আমার প্রতিষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল উইল হেল্প ইউ, এটা আমি নিশ্চিত করতে পারি, কিন্তু সারা দেশের দায়িত্ব আমি নিতে পারবো না। এটা মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত মানে স্বস্তির সাথে কাজ করছি এবং কাজ করতে চাই যে মাননীয় মন্ত্রী যে কঠোর অবস্থানে আছেন, যে ছোট ছোট সাবস্ট্যান্ডার্ড মানহীন যে ডায়াগনস্টিক্স বা হসপিটাল আছে, আমি একটা অনুরোধ করব, এগুলি যেন ফার্দার আর কোনো পারমিশন না দেওয়া হয়, এবং যেগুলি জরিমানা হয়েছে জরিমানাগুলি যদি অনেক ঘোরতর যদি অভিযোগ থাকে এগুলিকে বন্ধ করে দেওয়া হোক, তাহলে হেলথ সেক্টরের অনেক সুনাম বাড়বে। আমরা ফিল্টারিং এর কারণে তলানিতে পড়ে যাচ্ছি, এত বড় বড় সাকসেসগুলি নষ্ট হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট হাসপাতালে 2 বেলা ডাক্তাররা চেম্বার বাদ দিয়ে কিন্তু দিচ্ছে, পৃথিবীর কোনো সেক্টর প্রফেশনাল লোক কিন্তু ওভারটাইম করবে না কোনো টাকা ছাড়া, ডাক্তাররা করছে এটা। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে প্রণোদনা, আমাদের আর্থিক প্রণোদনা দরকার নেই, আমাদেরকে একটু ভালো বলা হোক, আমাদের হসপিটালগুলিকে নিয়ে দেশের রাষ্ট্রের যে চিকিৎসা ব্যবস্থায় সরকারি বেসরকারি খাতের যে উন্নয়ন, সামগ্রিকভাবে যে উন্নয়নটা, এখানে সরকারি এবং বেসরকারি খাতের যে সমন্বয়, মানুষ কিভাবে সার্ভিস পাচ্ছে। আপনি দেখেন একসময় 80% পিপল ইন্ডিয়াতে বা দেশের বাইরে যেত চিকিৎসার জন্য, এখন কিন্তু এটা অনেক কমেছে। কমার পরেও প্রতি বছর $2 বিলিয়ন এখনো কিন্তু আমাদের মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে, যেটা দিয়ে প্রতি বছর একটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। সুতরাং আমাদের দেশের হেলথ সেক্টরকে যদি আরেকটা বিষয় আমি একটু বলি, একদম শেষ পর্যায়ে আমি একটা জিনিস বলি। আপনি একটা জিনিস বলেছেন কাউন্সিলিং বা যে কারণে আনরেস্ট গুলি হয় হসপিটালগুলোতে, আনরেস্টটা হচ্ছে আপনি বিদেশের কোন দেশে রোগীর লিগ্যাল গার্ডিয়ান ছাড়া অন্য কোনো গার্ডিয়ানের সাথে কথা বলার সুযোগ নাই, বাট বাংলাদেশে আমার এত রোগীর 3য় 4র্থ শ্রেণীর স্বজনদের সঙ্গে আমার কথা বলতে হয়। একজন কথা বলে গেছে, কিছুক্ষণ পরে একজন এসে বলছে আমি রোগী সম্পর্কে কিছু জানি না। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে হাসপাতালের সার্ভিস। আমার কাজের চেয়ে বেশি সময় নষ্ট হয় রোগীর 4র্থ শ্রেণীর স্বজনকে বোঝানোর জন্য কি হয়েছে। এই বিষয়ে আপনাদেরকে মনোযোগী হতে হবে। আমি বলবো যে মিডিয়া যদি আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে তাহলে কিন্তু আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতির পেছনে তাদের একটা বড় ভূমিকা রাখতে পারে। আমি ঢাকা মেডিকেলের 2টা ঘটনা শুধু বলবো মিডিয়া রিপোর্টিং ব্যাপারে। একটা হচ্ছে যে ঝাড়ুদার ইনজেকশন দিয়ে রুগী মেরে ফেললো, এরকম একটা ইনসিডেন্ট সারা দেশে তোলপাড় হয়ে গেছিল। আমি তখন দেশের বাইরে ছিলাম একটু, কিন্তু আমি এসে দেখি ইনভেস্টিগেশন করেছি, ইনভেস্টিগেশন করে তদন্ত প্রতিবেদন আমি সাংবাদিকদের মাঝে দিয়েছি। প্রকৃত ঘটনা হচ্ছিল যে একটা মানে হেড ইনজুরির পেশেন্ট অনেকবার বমি করেছে, তার সাময়িক ভালো হয়েছিল কিন্তু সে আবার খারাপ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্টের জন্য তাকে নেবুলাইজ করার জন্য ডাক্তার প্রেসক্রাইব করে। নেবুলাইজারটা উইন্ডাল প্লাস, সেটা বাইরে থেকে কিনে এনে নেবুলাইজ করা হয়েছিল। আর ওই এমএলএসএস বা 4th ক্লাস এমপ্লয়ি যেটা ছিল, যে সে মাস্কটা হোল্ড করেছিল, তাকে কোনো ইনজেকশন পুশ করা হয় নাই, অথচ সবাই সারা দেশে ইনজেকশন পুশ করে। আপনাকে ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকেও, যিনি আমাদের সাথে কলাবাগান থেকে ছিলেন আমাদের সাথে সরাসরি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।